নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্ব আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধাকে নিয়ে তেজ ডান্স করছে। এরপর সুধার হাত দুটো তেজ তার নিজের ঘাড়ে দিয়ে দেয়। তেজ মনে মনে ভাবতে থাকে, আপনি আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলেন সুধা। সুধাও মনে মনে বলতে থাকে, আপনার জীবনটা আমি নষ্ট করিনি মিস্টার বসু মল্লিক। ইমন পাশ থেকে সবটা দেখতে থাকে। এদিকে দেখা যাচ্ছে ঝিনুকের প্রেমেও সমুদ্র হাবুডুবু খাচ্ছে। ঝিনুকের সামনে একটা গোলাপ ফুল দেখিয়ে ঝিনুকের হাতটা ধরে ফেলে সমুদ্র। ঝিনুক সমুদ্রের দিকে তাকায়, সমুদ্র ঝিনুকের দিকে তাকিয়ে থাকে। এদিকে তরিতা বলতে থাকে তার বরকে, দেখছো আমি সবার সামনে তোমার হাতে হাত রাখার সাহসটুকু পাই না, আর এদিকে দিদিভাইকে দেখো, দাদাভাইয়ের ঘাড়ে হাত রেখে চোখে চোখ রেখে সবার সামনে কেমন তাকিয়ে আছে। তখন তরিতার বর বলে, দেখে রাখো এসব কিন্তু ভালো করে, পরে ঠাম্মির কানে গিয়ে তোমাকে কিন্তু এগুলো বলতে হবে। তরিতা বলে, একদম ঠিক বলেছ। সুধা এদিকে মনে মনে বলতে থাকে, আপনি একবার আপনার মনের চোখ দিয়ে আমাকে বোঝার চেষ্টা করুন, আমাকে দেখার চেষ্টা করুন, ঠিক আপনি আমাকে বুঝতে পারবেন মিস্টার বসু মল্লিক। এরপরে দেখা যায় ইমন ওখান থেকে যেতে থাকলে ইমনের পথ আটকায় ঝিনুক আর সমুদ্র। আরেক দিক দিয়ে যেতে থাকলে সেখানে পথ আটকায় ডলি আর বিচ্ছু। ইমনের সাথে মজা করছে তারা। ইমন খুব রেগে যায়, বলে এসব কি হচ্ছে। ডলি বলে, কেন, আমরা কি করলাম? তখন ইমন ঝিনুককে বলে, এসব কি হচ্ছে ঝিনুক? ঝিনুক তখন চুপ করে থাকে। কিছুক্ষণ বাদে দেখা যায় ইমনের ড্রেসটা কোনো কারণবশত ছিঁড়ে যায়। ইমন তার জন্য ঝিনুককে দায়ী করে। ঝিনুক বলে, নাচতে না জানলে উঠোন বাঁকা, এমনিতেও তো তুমি ছিঁড়ে খোড়া ড্রেস পরে থাকো, তো এটা না হয় তোমার নতুন একটা স্টাইল হয়ে গেল। এটা শুনে সবাই হাসতে থাকে। ওদিকে তরিতার বর বলে, দেখো না ওদিকে সবাই কি সুন্দর মজা করছে, চলো না আমরাও গিয়ে একটু ডান্স করি। এরপর তরিতার সাথে ডান্স করতে থাকে তরিতার বর। এরপরে ইমন অ্যানাউন্স করে, এবার সবাই সবার ভালোবাসার মানুষের হাতে গোলাপ ফুলটা তুলে দেবে। এটা শুনে সুধা ঘাট থেকে হাতটা নামিয়ে দেয় মিস্টার বসু মল্লিকের, আর বলে যে আমি আপনাকে কোনো অপ্রস্তুত সিচুয়েশনে ফেলবো না মিস্টার বসু মল্লিক, আপনি চিন্তা করবেন না। এই বলে ওখান থেকে যেতে থাকলে সুধার হাতটা ধরে নেয় তেজ। সুধা বলে, আমি জানি আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে, আপনার আমাকে ভুল বোঝারই কথা, আমার কপালটাই খারাপ জানেন তো মিস্টার বসু মল্লিক। সুধা বলে। এরপর তেজ গোলাপটা নিয়ে সুধার চুলে আটকে দেয়। এটা দেখে তো তরিতার মনে আরও হিংসে হয়। বলে, দেখছো এখানে আমরা ভাঙার চেষ্টা করছি আর এখানে তো নতুন জিনিস গড়ে উঠছে। দাদাভাই কেমন গোলাপ ফুলটা নিয়ে দিদিভাইয়ের মাথার চুলে আটকে দিল। সুধা তেজের দিকে তাকিয়ে বলে, আমি জানি এগুলো সব আপনার অভিনয়, এবার আপনি কি বলবেন মিস্টার বসু মল্লিক? যাতে সবার সামনে আপনার ইমেজটা নষ্ট না হয়ে যায়, তাই জন্য আপনি অভিনয় করছেন। এবার আপনি আমাকে বলুন তো, কে ঠক, কে ভালো অভিনয় করতে পারে? এরপরে সুধার হাতটা ধরে সুধাকে কাছে টেনে তেজ বলে, কতটা চেনেন আপনি তেজ বসু মল্লিককে? সুধা তেজের দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় উজ্জ্বল খুব করে প্র্যাকটিস করছে তার বউ অর্থাৎ জ্যোৎস্নাকে গোলাপ ফুলটা দেবে আর প্রপোজ করবে। কিছুক্ষণ বাদেই দেখে জ্যোৎস্না টেবিলে নেই। তখন জ্যোৎস্নাকে খুঁজতে চলে যায়। ওদিকে জ্যোৎস্নাকে দেখা যায় সুতীর্থর পাশে দাঁড়িয়ে থাকতে, আর যখনই সে সুতীর্থর রাখা গোলাপ ফুলটা নিতে যায় তখনই সেখানে উজ্জ্বল চলে আসে, আর উজ্জ্বল মাটিতে বসে পড়ে গোলাপ ফুল হাতে, আর জ্যোৎস্নাকে বলে বউ, দিয়ে গোলাপ ফুলটা বাড়িয়ে দেয় জ্যোৎস্নার দিকে। এটা দেখে তো সুতীর্থর ভালো লাগে না, সুতীর্থ সেখান থেকে উঠে চলে যায়। সুতীর্থকে যেতে দেখে জ্যোৎস্নার রাগ হয়। জ্যোৎস্না তখন উজ্জ্বলের ফুলটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, এইভাবে সবার সামনে নিজেকে জোকার বানানো বন্ধ করো, বলে জ্যোৎস্না ওখান থেকে চলে যায়। উজ্জ্বল একটু অপমানিত বোধ করে। সুধা মনে মনে বলতে থাকে, দিদিভাই যেভাবে জামাইবাবুকে উপেক্ষা করে নিশ্চয়ই এর পিছনে কোনো একটা কারণ আছে, আমাকে খুঁজে বের করতেই হবে। এদিকে দেখা যায় ঠাম্মির সাথে ঠাকুরদা কথা বলছে যে এবারই ছোটরা নাই জানুক, তুমি তো জানতে যে জ্যোৎস্না অন্য একজনকে ভালোবাসে, তবুও তুমি জোর করে এখানে এর সাথে কেন বিয়ে দিলে তুমি জ্যোৎস্নার? ঠাম্মি বলে, আমি যা করেছি ভালো করেছি, বেশ করেছি। ওই রকম ভব ঘুরে একজন গাইয়াকে বিয়ে করাচ্ছে, এইরকম একটা ভালো পরিবারে এত সুন্দর একটা ছেলেকে বিয়ে করে আমার জ্যোৎস্না যথেষ্ট সুখে আছে। ঠাকুরদা বলে, তুমি কি কোনোদিনও জানার চেষ্টা করেছো যে ও আদৌ সুখী আছে কি না? ঠাম্মি বলে, আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত এই কাননবালা দেবী নেয়নি, সমস্ত সিদ্ধান্তই আমার সঠিক। এই বলে ঠাম্মি ঘর থেকে বেরোনোর সময় দেখে দরজায় তেজের মা দাঁড়িয়ে আছে। তেজের মা বলেন, বাবার জন্য চা এনেছিলাম মা। ঠাম্মি মনে মনে ভাবতে থাকে, বড় বৌমা আমাদের কথাগুলো শুনে ফেলেনি তো? ঠাকুরদা বলে, বৌমা চাটা তুমি এখানে রাখো। চাটা দেওয়ার পর তেজের মা মনে মনে ভাবতে থাকে, সবটা জেনেও আমার জ্যোৎস্না অন্য কাউকে ভালোবাসে এই কথাটা জেনেও আমি ওর অন্য সংসারে বিয়ে দিয়েছি, আমার মেয়েটাকে সুখী করো তুমি ঠাকুর, এই সমস্ত কথা ভাবতে থাকে মনে মনে। এদিকে দেখা যায়
ইমন ইচ্ছে করে সুধার পায়ে পায়ে চাপা দিয়ে দেয়। সুধা যখনই পড়ে যেতে থাকে তখনই একটা ওয়েটারের সাথে ধাক্কা লেগে সুধার শাড়িতে ড্রিঙ্কটা পড়ে যায়, শাড়িটা নষ্ট হয়ে যায়। ইমন বলে, এই শাড়িটা তো নষ্ট হয়ে গেল। তার সাথে আরও কথা শোনাতে থাকে যে, বলো না, তুমি তো এরকম জায়গাতে কোনোদিনও আগে আসোনি, তোমার তো অভ্যেস নেই, তাই এখানকার আদব কায়দাটা মানিয়ে নিতে পারছো না। সুধা চুপ করে দাঁড়িয়ে থাকে। ড্রিঙ্কটা পড়ে যাওয়াতে তেজ বলে, এটা যার ছিল, জিনিসটা তো নষ্ট হয়ে গেছে, আমি এর পেমেন্টটা না হয় করে দেবো, ওয়েটারকে বলে। আর ইমনের সামনে থেকে সুধার হাতটা ধরে সুধাকে এদিকে নিয়ে আসে আর বলে, এমন কাজ করেন কেন আপনি? সবাইকে অপমান করার সুযোগটা কেন করে দেন আপনি? তবে অপমানিত হতে আপনার ভালো লাগে? সুধা বলে, সেটা আপনি যখন আমাকে অপমান করেন তখন আপনার মনে থাকে না? তেজ বলে, আমি আপনার স্বামী, আমি আপনার উপর চেঁচাবো, রাগ করব, জেদ করব, অভিমান করব, আমার অধিকার আছে, কিন্তু অন্য কাউকে আপনাকে অপমান করতে আমি দেব না। এটা শুনে সুধা তেজের দিকে তাকিয়ে থাকে। সুধা তেজকে বলে, আমি ইচ্ছে করে পড়ে যাইনি, কেউ আমাকে ইচ্ছে করে পায়ে আঘাত দিয়েছিল, তাই আমি পড়ে গিয়েছিলাম। তেজ বলে, কই দেখি। তখন সুধা বলে, না না, আপনাকে ধরতে হবে না, আমি একাই পারবো। সুধা এক জায়গায় বসে পড়ে। তেজ সুধার পাটা দেখতে চাইলে সুধা কিছুতেই রাজি হয় না, যে না না, বিশ্রাম বসে মল্লিক, কিচ্ছু হয়নি। তেজ জোর করে সুধার পাটা দেখে। ঝিনুক চলে আসে। ঝিনুক বলে, এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে পায়ে কেউ হিল দিয়ে গুঁতো দিয়েছে। ঝিনুক ইমনকে দেখে বলে, এই যে লিটল বেবি, আপনি তো এখানে দাঁড়িয়ে আছেন আর পায়ে তো একটা বড় হিল পরে আছেন। ইমন বলে, সো হোয়াট, এখানে সবাই হিলস পরেই আসে, চারিদিকে সবাই ডান্স করছে, ওর তো দেখে হাঁটাটা উচিত ছিল। তেজ ইমনকে চুপ করিয়ে দেয় একটা ধমকে, আর ওয়েটারকে বলে একটা ফার্স্ট এড বক্স নিয়ে আসতে। সুধা বলে, এসব আমার কিছু লাগবে না মিস্টার বসু মল্লিক, আপনি কি করছেন? সুধার পাটা তেজ নিজের হাতে ধরে রেখেছে। তেজ সুধাকে চুপ করতে বলে, আমি যতক্ষণ না বলছি আপনি নড়বেন না এখান থেকে। সুধা বলতে থাকে, প্লিজ মিস্টার বসু মল্লিক, আপনি আমার পায়ে হাত দেবেন না এরকম ভাবে, ছাড়ুন, আমার পাটা ছাড়ুন। ওদিকে ওয়েটার ফার্স্ট এড বক্স নিয়ে চলে আসে। তেজ সুধার পায়ে বরফ দিতে থাকে। তেজকে এরকম খেয়াল রাখতে দেখে সুধা তেজের দিকে তাকিয়েই থাকে। তেজও সুধার দিকে তাকায়। এদিকে ইমন আর তরিতা আবারও যুক্তিবুদ্ধি করতে থাকে। ইমন বলে, আমি চাইলে না এক্ষুনি এদেরকে বের করে দিতে পারি, কিন্তু আমি করব না, সঠিক সময়ের অপেক্ষা আমি করব। এদিকে ঝিনুক বলে, দিদি, তোর শাড়িটা তো একেবারে নষ্ট হয়ে গেছে রে, চল তুই ফ্রেশ হয়ে আসবি। সুধা বলে, না, আমি একাই পারবো। সুধা অন্যান্য দিকে লক্ষ্য করতে থাকে, বাকিরা সবাই তো এখানে আছে, তাহলে দিদিভাই কোথায় গেল? এদিকে দেখা যায় তেজের মা এক জায়গায় বসে আগের কথাগুলো ভাবছে। যেই সময় জ্যোৎস্না তার মাকে রিকোয়েস্ট করেছিল যে, মা, আমি সুতীর্থকে খুব ভালোবাসি, তুমি একটু ঠাম্মিকে বোঝাও যাতে আমার বিয়েটা অন্য জায়গায় না দেয়। তখন তেজের মাও সুধাকে জোর করেছিল যে, দেখ মা, ঠাম্মি যেটা বলছে সেটা মেনে নে, এই বাড়িতে আমি তো কিছু বলতে পারি না, তুই সবটাই জানিস। এই সমস্ত কথাই মনে মনে ভাবতে থাকে তেজের মা। এটাও ভাবতে থাকে, জ্যোৎস্না বলেছিল সুতীর্থ একদিন অনেক বড় গায়ক হবে, অনেক বড়, আর ততদিন পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করব। খুব করে রিকোয়েস্ট করেছিল জ্যোৎস্না যে আমি ততদিন পর্যন্ত ওর জন্য অপেক্ষা করে থাকবো, কিন্তু তেজের মাও সেইটা শোনেনি। সেই জন্য আজকে বসে বসে কাঁদছে আর সেই সমস্ত কথাই ভেবে যাচ্ছে তেজের মা। ঠাম্মি অনেক বকেঝকে, এমনকি জ্যোৎস্নার গায়ে হাতও তুলেছিল আর জ্যোৎস্নাকে মাথা দিব্যি দিয়েছিল এই বিয়েটা করার জন্য। এই সমস্ত কথা যখন ভাবতে থাকে তেজের মা, তখন সেখানে আসে মেজো কাকিমণি। বলে, বাইরে খুব ঝড় উঠেছে। তেজের মা বলে, হ্যাঁ রে মেজো, ঝড় তো উঠেছেই, অনেক রাত হয়ে গেল না রে, কোথায় ওরা, এখনো আসেনি? তেজের মা বলে। এদিকে দেখা যায় ক্যাফেতে সুতীর্থর সাথে দেখা করতে এসছে জ্যোৎস্না। জ্যোৎস্না বলে, সুতীর্থ, তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। সুতীর্থ বারবার করে বলতে থাকে, এখন এই ভালোবাসার কোনো মানে নেই জ্যোৎস্না। জ্যোৎস্না বলে, কেন? সুতীর্থ বলতে থাকে, তোমার হাজবেন্ড আছে। জ্যোৎস্না বলে, তাতে আমার কিচ্ছু এসে যায় না। সুতীর্থ বলে, কিন্তু আমার তো এসে যায়, আমি চাই না আমার জন্য তোমার জীবনে আবার ঝড় উঠুক, তোমার বিবাহিত সম্পর্কটা ভেঙে যাক। জ্যোৎস্না বলে, ঝড় তো অনেক আগেই উঠেছিল, আর সেই ঝড়ে তুমি আমি দুজনের থেকে আলাদা হয়ে গেছিলাম, কিন্তু আর না, আমি সবটা ঠিক করে দেবো। সুতীর্থ বলে, কিচ্ছু ঠিক হওয়ার নেই, সবকিছু অনেক আগেই শেষ হয়ে গেছে। জ্যোৎস্না বলে, আমি বুঝতে পেরেছি, আমি যেভাবে তোমার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম, মন খারাপ করতো আমার, সেরকমটা তোমারও মনটা খুব খারাপ করতো আমাকে ছাড়া, আমি জানি। সুতীর্থ বলে, আজকে আমি তোমার ভালোবাসার জন্য এত বড় শিল্পী হয়ে উঠতে পেরেছি, এত নামডাক হয়েছে শুধুমাত্র তোমার ভালোবাসার জন্যই, কিন্তু এই ভালোবাসা কোনোদিনই কখনোই কোনো পরিণতি পাবে না। আমাদের রাস্তা অনেক আগেই আলাদা হয়ে গেছে, তোমার জীবনে এখন অন্য কেউ আছে। তখন সুতীর্থর হাতের গোলাপ ফুলটা জ্যোৎস্না নিয়ে নেয় আর বলে, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই, না কোনোদিনও ছিল, না থাকবে। তখন পেছনে সুধা আসে। সুধা বলে, দিদিভাই এখানে? তখন সুতীর্থ যাই হোক দেখতে পায়নি সুধাকে। সুতীর্থ বলে, এখানে অনেকে আছে, দেখে নিলে বিপদ হবে, বলে সুতীর্থ চলে যায়। জ্যোৎস্না বলতে থাকে, আমি অপেক্ষা করব তোমার জন্য। দিয়ে যখনই পেছনে ঘুরে দেখে সুধা দাঁড়িয়ে আছে। সুধাকে দেখে তো জ্যোৎস্না অবাক হয়ে যায়। সুধা দিদির দিকে তাকিয়ে থাকে। ওদিকে তেজও চলে আসে।
বলে দিদি তুই এখানে কি করছিস, ওদিকে জামাইবাবু খুঁজছে তোকে। সুধা তখন চলে আসে তেজের সামনে। তেজ বলে আপনিও এখানে কি করছেন? তেজ বলে কি ব্যাপার, আপনারা দুজন দাঁড়িয়ে আছেন কেন এখানে, কিছু বলছেনও না, ওদিকে জামাইবাবু তোকে খুঁজছে দিদি। সুধা বলে দিদিভাই ওয়াশরুমে গেছিল। তখন তেজ বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। জ্যোৎস্নাও বলে হ্যাঁ হ্যাঁ আমি তো ওয়াশরুমেই গেছিলাম। বলে চল দিদি এবার বেরোতে হবে, অনেক রাত হয়ে গেছে, বেশি রাত করলে আবার আমি টেনশন করবে। জ্যোৎস্না বলে হ্যাঁ হ্যাঁ চল। জ্যোৎস্না চলে যায় তেজের সাথে। সুধা মনে মনে ভাবতে থাকে দিদি কি লুকোচ্ছে, আমাকে জানতেই হবে, তো এখনই মিস্টার বসু মল্লিককে কিচ্ছু জানানো যাবে না। এদিকে ইমন তেজকে খুঁজে বেড়াচ্ছে, বলছে তেজ গেল কোথায়, সুধার পেছন পেছন গেল নাকি? এই কি যে জাদু করে রেখেছে, কি যে জাদু আছে ওর মধ্যে যে তেজ সবসময় ওর পেছন পেছন ঘুরতে থাকে। এদিকে দেখা যায় স্টেজে অ্যানাউন্সমেন্ট হচ্ছে বেস্ট কাপল কে হয়েছে। স্টেজে বেস্ট কাপল হিসেবে তেজ বসু মল্লিক আর সুধা বসু মল্লিকের নাম ঘোষণা করা হয়। সবাই এটা শুনে খুব খুশি হয়ে যায়, হাততালি দিতে থাকে। দুজনকে স্টেজে ডাকা হয়। সমুদ্র বলে আমি জানতাম দাদাভাই তোরাই বেস্ট কাপল হবি। তেজ আর সুধা স্টেজে যায়। তাদেরকে একটা অফার দেওয়া হয়, তাদের জন্য 1 নাইট 2 ডেজ একটা রোম্যান্টিক স্টের অফার দেওয়া হয় একটা দারুণ রিসর্টের মধ্যে। এটা শুনে সবাই খুব খুশি হয়। মনে তো এটা দেখে খুব রাগ হয়। স্টেজে তেজ বসু মল্লিককে আর সুধাকে বলতে থাকে হোটেলের ম্যানেজার যে সত্যি এত কিছুর মধ্যে আপনাদের কেমিস্ট্রি ছিল একদম নজর কাড়া, খুব লাকি যে আপনি তেজ বসু মল্লিকের মতো এত কেয়ারিং হাজব্যান্ড পেয়েছেন। এটা শুনে তো ইমনের রাগ হয় আর ইমন সেখান থেকে চলে যায়। সুধা তেজের দিকে তাকায়, তেজও সুধার দিকে তাকায়। এদিকে জ্যোৎস্না মনে মনে একটাই জিনিস ভাবতে থাকে যে সুধা সুতীর্থর সাথে আমাকে দেখে ফেলেনি তো, হে ভগবান ভাইকে যদি কিছু বলে দেয় তাহলে কি হবে, এগুলোই ভাবতে থাকে জ্যোৎস্না। এদিকে দেখা যায় স্টেজে তেজ সুধার দিকে তাকিয়ে আছে, সুধাও তেজের দিকে তাকিয়ে আছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, টাটা।